আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তিনটি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে এসেছি। সবার আগে গুরুত্বপূর্ণ আলোচনাটা করে নিই, তারপর তোমাদের সামনে গুরুত্বপূর্ণ শিক্ষা বিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস, তার সাজেশন, কি প্রশ্ন রয়েছে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য সে বিষয়ে আলোচনা করব। সবার আগে তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের গতকাল তোমাদের চতুর্থ সেমিস্টার যারা পড়াশোনা করছো তাদের দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়েছে। তো দ্বিতীয় সেমিস্টার রেজাল্টের বেশ কিছু প্রবলেম এখনো পর্যন্ত সামনে ফেস করতে হচ্ছে অনেক স্টুডেন্টকে। সেই ফেস করা সমস্যাগুলোর সমাধান আজকে করে দিই, তারপর তোমাদের সামনে চতুর্থ সেমিস্টারের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দ্বিতীয় সেমিস্টার রেজাল্টের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে তোমাদের রেজাল্টে অনেক ক্ষেত্রে এনসি দেখাচ্ছে। এনসি তুমি দ্বিতীয় সেমিস্টার এক্সামের রেজাল্ট হাতে পেয়েছো, দ্বিতীয় সেমিস্টার এক্সামে পাস করেছো, কোনো রকম ভাবে সমস্যা নেই, তোমাদের এসজিপিএ ক্লিয়ার রয়েছে, মেজর ক্লিয়ার রয়েছে, অল ক্লিয়ার রয়েছে, তারপরেও তোমাদের রেজাল্টে এনসি লেখা আছে কেন? তার সঙ্গে তোমাদের রেজাল্টে শেষের একদম অংশের দিকে ফেল বলে কেন লেখা আছে? এই বিষয়ে যেমন তোমাদের সঙ্গে আলোচনা করছি, তেমনি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কিউ লেখা আছে, কিউটা কেন লেখা আছে এটা নিয়ে যেমন আলোচনা করব, তেমনি অল বলে একটা অংশ লেখা আছে, সেটা অল কেন লেখা আছে সেটা নিয়ে আলোচনা করব। তারপর চতুর্থ সেমিস্টার শিক্ষা বিজ্ঞান মেজর মাইনরের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করব। সবার আগে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ কথাটা বলে দেওয়া প্রয়োজন, অর্থাৎ গতকাল যে তোমরা রেজাল্ট পেয়েছো দ্বিতীয় সেমিস্টার রেজাল্টে, সেই রেজাল্টে তোমরা প্রত্যেকে বলছো স্যার আমি দ্বিতীয় সেমিস্টার রেজাল্টে পাস করেছি, কোয়ালিফাইড দেখাচ্ছে, তারপরেও আমাদের রেজাল্টের মধ্যে এনসি কেন লেখা আছে? তোমাদের বলে দিই এই এনসি লেখার অর্থটা কি। তোমরা এর আগে প্রথম সেমিস্টার এক্সাম দিয়েছো, অনেক স্টুডেন্ট প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্টে এক্সাম দাওনি, এরকম অনেক স্টুডেন্ট রয়েছে বা অনেক স্টুডেন্ট রয়েছে যারা প্রথম সেমিস্টার রেজাল্ট হাতে পেয়েছে, তারা প্রথম সেমিস্টারে এক্সাম দিয়েছিল, কিন্তু কোন ক্ষেত্রে তাদের দেখা গেছে এসএনসি এসেছিল, অর্থাৎ কোন সাবজেক্টে তারা ব্যাক পেয়েছিল, তাদের ক্ষেত্রে শুধুমাত্র রেজাল্টে লেখা আছে এনসি। এনসি মিন্স নট ক্লিয়ার। যেহেতু প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার দুটো সেমিস্টার একসঙ্গে মিলিয়ে তোমাদের রেজাল্ট এখানে দেখাচ্ছে, তাই ওখানে এনসি লেখা আছে। ক্লিয়ার হয়ে গেল কথাটা? এনসি লেখার অর্থ কি, আর এনসি লেখা আছে মানে শেষ যে অংশটা রয়েছে সেই শেষ অংশে তোমাদের FAIL লেখা আছে, অর্থাৎ তুমি এখন কিন্তু কোয়ালিফাইড হওনি। তাহলে তোমাদের কি হবে? তোমরা প্রথম সেমিস্টার সাপ্লি এক্সাম দিয়েছো, তারপরেও তোমাদের রেজাল্টে এই যে এনসি লেখা আছে, এনসিটা কখন ক্লিয়ার হবে এটা জানা প্রয়োজন রয়েছে। তো বলে দিই, প্রথম সেমিস্টার সাপ্লি রেজাল্ট যখনই পাবলিশ হবে তখন তোমাদের প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার একসঙ্গে রেজাল্ট আবার শো করবে। তখন যদি তোমার প্রথম সেমিস্টারে যে সাপ্লিটা পেয়েছো সেই সাপ্লি কেটে যায়, তাহলে তোমরা ওখানে অল দেখাবে, কোয়ালিফাইড দেখাবে, কোনো জায়গায় কিন্তু ফেল দেখাবে না, মেজরে একটা গ্রেড দেখাবে, অলে একটা গ্রেড দেখাবে। তাই বলছি, যদি মনে হয় যে এনসি লেখা নিয়ে চিন্তা আছে, তাহলে বলবো একটা কথা ভালো করে মনে রাখতে হবে যে কোনো ক্ষেত্রে তোমাদের প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্টের রেজাল্টে ব্যাক রয়েছে বা তুমি কোনো সাবজেক্টে এক্সাম দাওনি, তাই সেখানে এনসি লেখা রয়েছে। ক্লিয়ার হয়ে গেছে কথাটা? আর কিউ যে লেখা আছে অর্থাৎ তুমি কোয়ালিফাইড, সেকেন্ড সেমিস্টার এক্সামের রেজাল্ট হাতে পেয়েছো, সেখানে সেকেন্ড সেমিস্টার মেজর, তারপর অল লেখা আছে, তারপর কিউ লেখা আছে। কিউ মিন্স কোয়ালিফাইড, অল কোয়ালিফাইড। আবার অনেক ক্ষেত্রে তুমি দেখতে পাবে বিভিন্ন জায়গায় রেজাল্টের মধ্যে দেখা যায় বিভিন্ন সাবজেক্ট লেখা আছে, কোথায় মেজর পলিটিক্যাল সায়েন্স লেখা আছে, তোমাদের ইংলিশ কম্পালসরি লেখা আছে, আবার দেখে নেবে ওখানে তোমাদের এমডিসি লেখা আছে, ভিএসসি লেখা আছে। যে যে সাবজেক্টগুলো লেখা আছে জানবে সেই সকল সাবজেক্টে তুমি পাস করেছো, আর যেই সাবজেক্টটা লেখা নেই সেই সাবজেক্টে তোমাদের ব্যাক এসেছে আবার সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে। তাই যদি মনে হয় যে এতগুলো সাবজেক্ট কেন লেখা আছে, তাহলে যেটা লেখা আছে সেটা তুমি কোয়ালিফাইড করেছো, যেটা লেখা নেই সেটাতেই শুধুমাত্র তোমার ব্যাক রয়েছে। ক্লিয়ার হয়ে গেছে? আশা করি তোমাদের রেজাল্ট সম্পর্কে যে বাকি অংশ বা বাকি যে কিছু জিজ্ঞাসা ছিল সেই জিজ্ঞাসাটা তোমাদের মন থেকে ক্লিয়ার হয়ে গেছে। চলে আসছি এবার দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশ বলতে কি বোঝাচ্ছি? দ্বিতীয় অংশ বলতে তোমাদের বলবো গ্র্যাজুয়েশনের চতুর্থ সেমিস্টার তুমি এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, এডুকেশন মেজর রয়েছে, এডুকেশন কারো মাইনর রয়েছে। সবার আগে এডুকেশন মেজর যা রয়েছে তাদের নিখুঁত সিলেবাসটা তোমাদের দিয়ে দিই, তারপর এডুকেশন মাইনর যাদের রয়েছে তাদের কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য সেটাও বলে দেবো। তার সঙ্গে পিডিএফ আকারে আমার কাছ থেকে উত্তর পাওয়ার ঠিকানাও তোমরা জেনে যাবে। তো সবার আগে তোমাদের এডুকেশন মেজর যাদের রয়েছে তাদের
নিখুঁত সিলেবাসটা তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে তুলে ধরি, সেই সিলেবাসটাকে ভালো করে দেখে নাও, তারপর সাজেশন। হ্যাঁ, তোমাদের এডুকেশন মেজরের সাজেশন নিয়ে তো অবশ্যই গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের সামনে একের পর এক নিয়ে আসবো। তো দেখো, তোমরা এডুকেশন মেজর নিয়েছো, এডুকেশন মেজর তোমাদের তিনটে রয়েছে, সেই তিনটের মধ্যে প্রথম যে অংশটা রয়েছে সেই অংশ হচ্ছে শিক্ষামূলক সমাজ বিজ্ঞান, তার কোড ওয়ার্ড হচ্ছে 4011। এই শিক্ষামূলক সমাজ বিজ্ঞানে তোমাদের 4টে ইউনিট পড়তে হচ্ছে। 4টে ইউনিটের মধ্যে প্রথম যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষা সমাজ বিজ্ঞান, তার ধারণা এবং প্রকৃতি পড়তে হবে। 2 নম্বরে তো রয়েছে সামাজিক উপব্যবস্থা হিসেবে শিক্ষা। 3 নম্বর রয়েছে সামাজিক পরিবর্তন রয়েছে এবং 4 নম্বর ইউনিটে রয়েছে সামাজিক স্তরবিন্যাস রয়েছে। চলে আসছি মেজর 2 এর ক্ষেত্রে। হ্যাঁ, তোমাদের যাদের এডুকেশন মেজর রয়েছে তাদের মেজর 2 তোমাদের পড়তে হবে প্রাচীন মধ্যযুগীয় ভারতের শিক্ষা পড়তে হবে। এর কোড ওয়ার্ড রয়েছে 4012। এখানেও 4টে ইউনিট তোমাদের পড়তে হচ্ছে। সেই 4টে ইউনিটের মধ্যে প্রথমে তোমরা পড়বে বৈদিক শিক্ষা পড়বে, 2 নম্বরে ব্রাহ্মণ্য শিক্ষা তোমরা পড়বে, 3 নম্বরে ইউনিট পড়বে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা তোমরা এখানে পড়বে এবং 4 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে মধ্যযুগীয় ভারতের শিক্ষা পড়তে হবে। চলে আসছি তোমাদের লাস্ট অর্থাৎ এডুকেশন মেজর যাদের রয়েছে তাদের থার্ড অংশটা রয়েছে, থার্ড অংশটা কোড রয়েছে 4013। এখানে তোমাদের পড়তে হবে ব্রিটিশ ভারতের শিক্ষা ব্যবস্থা পড়তে হবে। এটা ছিল তোমাদের এডুকেশন মেজরের যে 3টে পার্ট রয়েছে, সেই 3টে পার্টের গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস। এরপর তোমাদের বলে দিই যাদের এডুকেশন মাইনর রয়েছে, হ্যাঁ, এডুকেশন মাইনর যাদের রয়েছে তারা কোন প্রশ্নগুলোকে সবার আগে প্রস্তুত করবে। তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য এডুকেশন মাইনর যাদের রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ 16টা প্রশ্ন আমি বেছেছি। 16টা প্রশ্ন পড়তে হবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য। এডুকেশন মাইনরে এই 16টা প্রশ্ন তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো, এই 16টা প্রশ্ন তোমাদের হাতে তুলে ধরছি, খাতায় নোট ডাউন করো এবং এগুলিকে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য ভালো করে প্রস্তুত করতে শুরু করো এখন থেকে। সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন স্ক্রিনের মধ্যে তোমাদের রয়েছে ভারতীয় শিক্ষা বিস্তারে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবেও দিতে পারে, তোমাদের পরীক্ষা দিতে পারে 19বিংশ শতাব্দীর শুরুতে ভারতের শিক্ষা বিস্তারে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো। 2 নম্বরের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এডুকেশন মাইনরের জন্য করে রাখছো, দেশীয় শিক্ষা ও সংস্কৃতির বিকাশে উইলিয়াম কেরির অবদান আলোচনা করো। এই প্রশ্নটা আবার ঘুরিয়ে অন্যভাবেও দিতে পারে, ভালোভাবে মনে রাখবে, অন্যভাবেও তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা দিতে পারে শ্রীরামপুর ত্রয়ী কারা, দেশীয় শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ত্রয়ীর অবদান উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরি, তার আগে একটি কথা বলবো, এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো, আর আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না যেন। তো দেখো, 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে উডের ডিসপ্যাচ কি, তার প্রস্তাবগুলি আলোচনা করো। প্রশ্ন করবে তাকে ম্যাগনা কার্টা বলা কতটা যুক্তিযুক্ত আলোচনা করো। আবার এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবে দিতে পারে, হ্যাঁ, ভালো করে মনে রাখবে, অথবাটাকেও খাতায় নোট ডাউন করাবে, কারণ অথবা ভাবে যদি পরীক্ষা দেয় তখন যদি মনে হয় যে না তুমি প্রশ্নের উত্তরটা জানো না, তাই বলবো অথবা যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোকেও খাতায় নোট ডাউন করে রাখবে। তো এর অথবা দিয়ে প্রশ্ন তোমাদের পরীক্ষা দিতে পারে 1854 সালে উডের ডিসপ্যাচ ভারতে একটি স্বয়ংক্রিয় শিক্ষা ব্যবস্থার সূচনা করেছিলেন, ব্যাখ্যা করো। 4 নম্বরের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবে দিতে পারে, তোমাদের পরীক্ষায় দিতে পারে রাধাকৃষ্ণনের সুপারিশগুলি বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য। আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি সেটা তোমাদের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য। চলে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নতে, শিক্ষা কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি মিশনের সুপারিশগুলি আলোচনা করো। এটা ছিল 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জাতীয় শিক্ষা আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো, ভারতীয় শিক্ষা আন্দোলনে শ্রী অরবিন্দের অবদান সম্পর্কে যা জানো লেখো। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য, তাই কোনো প্রশ্নকে বাদ দেবে না। তারপরে প্রশ্ন রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন ও বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একটি তুলনামূলক আলোচনা করো। এখান থেকে 9 নম্বরের প্রশ্ন করে রাখবে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত হার্ট কমিটির সুপারিশগুলি লেখো। প্রশ্ন করে রাখবে নারী শিক্ষা সম্পর্কে তার সুপারিশ কি ছিল।
এখানে 9টা প্রশ্ন বললাম, আর একটা প্রশ্ন রয়েছে 10 নম্বরের প্রশ্নটাকে বলে দিই, তারপর বাকি কথা তোমাদের সামনে তুলে ধরছি। 10 নম্বরের প্রশ্নটা তোমাদের রয়েছে, জাতীয় শিক্ষানীতি 1986-তে কি কি সুপারিশ করা হয়, এর বাস্তবতা সম্পর্কে তোমার মত লেখো। এখানে যে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন দিলাম, এই 10টা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসার মতো বলে মনে হয়েছে। অবশ্য এই প্রশ্নগুলো আবার 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারে, তাই বলো 5 এবং 10 উভয়ভাবেই এই প্রশ্নগুলোকে তৈরি করে রাখবে। এবার চলে আসছি তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, 5 নম্বরের আমি মাত্র 6টা গুরুত্বপূর্ণ প্রশ্ন বেঁধেছি তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য। তার প্রথম প্রশ্ন স্ক্রিনের মধ্যে রয়েছে, দেখে নাও। স্ত্রী শিক্ষা প্রসারে শ্রীরামপুর মিশনের ভূমিকা কি ছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেকলে মিনিট কি, এর সমালোচনা করো। 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে তৈরি করে রাখবে তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য, জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব সম্পর্কে লেখো। 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সার্জেন্ট রিপোর্টের প্রস্তাবগুলি লেখো। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোটারি কমিশনের ত্রিভাষা সূত্র আলোচনা করো। এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই প্রশ্নের মধ্যে লাস্ট প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনে রয়েছে, শিক্ষা সুযোগে অসমতার কারণগুলি লেখো। আমি তোমাদের দিলাম কি বলতো, 3টে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করলাম। সবার আগে গতকাল যে রেজাল্ট আউট হয়েছে সেই রেজাল্ট আউট সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করলাম, যে বিষয়গুলো নিয়ে তোমাদের সমস্যা ছিল, যে বিষয়গুলো নিয়ে তোমরা আমাকে বারবার মেসেজ করছো, সেই বিষয়গুলো নিয়ে যেমন তোমাদের সঙ্গে আলোচনা করলাম, তেমনি তোমাদের চতুর্থ সেমিস্টার শিক্ষা বিজ্ঞানের নিখুঁত সিলেবাস আলোচনা করলাম। গুরুত্বপূর্ণ সাজেশন যদি প্রয়োজন লাগে শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের, তোমরা কমেন্ট বক্সে এসে আমাকে জানাতে পারো। খুব শীঘ্রই তোমাদের জন্য এডুকেশন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো, যে প্রশ্নগুলো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হবে। আর তার সঙ্গে কি করলাম, তোমাদের এডুকেশন মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দিলাম। 10টা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন, তার সঙ্গে 6টা গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন দিলাম। এই প্রশ্নগুলোকে ফাইনালি তৈরি করে রাখো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য। যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ চ্যানেলটা তোমার ভালো রয়েছে, ভালো লাগে, তাহলে তোমার প্রিয় বন্ধু বান্ধব, তার সঙ্গে তোমার ছোট ভাই বোন যারা এবছর প্রথম সেমিস্টারে পড়াশোনা শুরু করতে চলেছে, তাদেরকে এই গুরুত্বপূর্ণ চ্যানেলটা বেশি বেশি করে রেফার করো। খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। এখনকার জন্য টাটা।